শুভ দুপুর। নিটল টাটা বিজনেস আওয়ারের বিশেষ আয়োজন করির হিসাব নিকাশ বাজেট 2024-25 অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামীকাল 53তম জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা যতটা জানতে পেরেছি এবারের বাজেটের আকার হতে যাচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকা। যদিও বর্তমান অর্থনৈতিক সংকট বিবেচনায় চলতি বছরের চেয়ে মাত্র 4.5% বাড়ছে বাজেটের আকার। কতটা ব্যবসা বান্ধব, কতটা জনবান্ধব হতে পারে এ নিয়ে বিভিন্ন খাতের উদ্যোক্তা ও বিশ্লেষকদের সাথে আমরা নিয়মিত আলোচনা করছি আমাদের এই বিশেষ বিজনেস আওয়ার অনুষ্ঠানে। আজও আমরা আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথিকে আমরা পেয়েছি। একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মির্জা আজিজুল ইসলাম এবং অন্যজন বিশিষ্ট ব্যবসায়ী নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদের সাথে আমরা আলোচনায় যাব। আমরা অনেক আলোচনা করব বাজেটের আসলে বিভিন্ন তথ্য, এরই মধ্যে আমাদের হাতে কিছু কিছু এসেছে, আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। তবে তার আগে বাজেট আসলে কি থাকছে, আগামীকাল যে বাজেট ঘোষণা করা হচ্ছে সেখানে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু সেটি দেখে আসি। বছর জুড়ে রিজার্ভের টানাপোড়েন, ডলারের বাজার ও বিনিময় হারে অস্থিরতা ক্ষত তৈরি করেছে সামষ্টিক অর্থনীতিতে। সেই সাথে প্রায় 2 অঙ্কের ঘরে থাকা মূল্যস্ফীতির চাপ প্রতিনিয়ত কষ্ট বাড়িয়েছে মানুষের। বাজেটে অর্থের যোগান দিতে ক্রমাগত সরকারের কাঁধে বাড়ছে দেশি বিদেশি ঋণ পরিশোধের দায়। এত সব চ্যালেঞ্জ মাথায় নিয়েই বৃহস্পতিবার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির লাগাম টানতে আসছে বাজেটে কিছুটা সংযমের পথেই হাঁটছে সরকার। চলতি অর্থ বছরের তুলনায় মাত্র 4.5% বাড়িয়ে দেয়া হচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, যেখানে রাজস্ব আদায়ে এনবিআরকে লক্ষ্য দেয়া হচ্ছে 4,80,000 কোটি। যদিও বাজেট ঘাটতি থাকছে 2.5 লাখ কোটি টাকারও বেশি। বড় কোনো সাফল্য সংস্কার ছাড়াই এনবিআর এর কাঁধে পড়ছে বাজেটের 60%-এরও বেশি অর্থ যোগানের দায়ভার। শুধুমাত্র যারা ট্যাক্স দেয় তাদের উপর আপনি যদি প্রেশার না দিয়ে ট্যাক্সের নেটটা আওতাটা বড় করা, এনবিআরকেও পজিটিভ মাইন্ডে আসতে হবে, ব্যবসায়ীদেরকেও পজিটিভ মাইন্ডে আসতে হবে। যে এই হরণিমুক্ত ব্যবসা করতে পারলেই ব্যবসায়ীরা আরও ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবে। 2.5 লাখ কোটি টাকার ঘাটতি বাজেট মেটাতে বড় অংশই জোগাড় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে অভ্যন্তরীণ উৎস থেকে। আসছে অর্থ বছরে সরকার ব্যাংক থেকে ধার করতে চায় 1,37,500 কোটি টাকা, আর বিদেশি ঋণের লক্ষ্য 1,27,000 কোটি। যদিও সুদ পরিশোধ করতেই গুনতে হবে 1,13,500 কোটি। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন লাগামহীন মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দিয়ে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফেরানোর দিকেই মনোযোগী হতে হবে সরকারকে। প্রবৃদ্ধি এবারের বাজেটে মুখ্য বিবেচনা নয়। ম্যাক্রো ইকোনমিক যে সমস্ত সূচকগুলো আছে, যেমন ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, রিজার্ভ, এগুলোকে যেন স্থিতিশীল করতে পারি, এটি হবে মূল কথা এবারের বাজেটে। গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে, এগুলি আস্তে আস্তে বড় হবে, সেখানে অর্থ দিতে হবে, এবং মাঝারি এবং ক্ষুদ্র শিল্প বা ব্যবসা যেগুলি আছে সেগুলিকেও আরও সহায়তা দেওয়া উচিত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান তৈরির পাশাপাশি সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার কথা বলছেন সরকারের মন্ত্রীরাও। জনসাধারণকে আমরা এর থেকে কিভাবে মূল্যস্ফীতিজনিত অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে, এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। তাতে করে কর্মসংস্থান হয় এবং বৃহৎ ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনও আমাদের মূল লক্ষ্য। আসছে বাজেটে অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় 64% অর্থই বরাদ্দ রাখা হয়েছে পরিচালন খরচ বাবদ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ বাড়ছে মাত্র 2,000 কোটি টাকা, যা বাজেটের 33%। উচ্চ মূল্যস্ফীতির চাপে মানুষের কষ্ট বাড়ছে, টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও সামষ্টিক অর্থনীতির বেশিরভাগ সূচকই রয়েছে চাপের মুখে। এমন অবস্থায় আসছে বাজেটে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখাই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম। আমরা প্রতিবেদনে মোটামুটি পরিষ্কার যে সরকারের আসলে লক্ষ্য এবং সরকারের এবারের মূল ফোকাসটা আসলে কোন জায়গায় বাজেটে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই স্যার আপনার কাছে যেতে চাই, মির্জা আজিজুল ইসলাম। সরকারের মোটামুটি বাজেটের যে উদ্দেশ্য সেটি কিন্তু মোটামুটি
পরিষ্কার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বলা হচ্ছে সবচেয়ে অগ্রাধিকারের জায়গা, এবং সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা যেটি গত অন্তত 2 বছর ধরে আমাদের বেশ সংকটের মধ্যে আছে, সেই জায়গাটাতে সরকার গুরুত্ব দিচ্ছে, সেটি মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা আনার জন্য আসলে কি থাকা দরকার বাজেটে, এবং আগামী 1 বছর আসলে সরকারের কর্মপরিকল্পনা কি হতে পারে? সরকারের কর্মপরিকল্পনা কি হতে পারে সে সম্পর্কে মন্তব্য করাটা কঠিন, কেননা ভবিষ্যতেই বলবে যে সরকার কোন পথে হাঁটছে। তবে আমি মূলত বর্তমানে সামষ্টিক অর্থনীতিতে যে চ্যালেঞ্জগুলো বিদ্যমান সেই চ্যালেঞ্জগুলো উল্লেখ করতে চাই, এবং আশা করি যে এই চ্যালেঞ্জগুলো স্বীকৃতি পেলে তখন এগুলোকে কিভাবে এর থেকে আমরা উত্তরণ করতে পারি সেদিকে সরকার উদ্যোগ নেবে। চ্যালেঞ্জের দিক থেকে প্রথমতই এর আগেও 2-1 জন উল্লেখ করেছেন যে আমাদের এক্সচেঞ্জ রেট, টাকার মান, এটা ক্রমশ অবমূল্যায়ন হচ্ছে। এটা আপনার 29শে মে 2023 ছিল 107 টাকা মতো ডলারে, এখন এটা দাঁড়িয়েছে প্রায় 118 টাকা। তো এখন এই যে এক্সচেঞ্জ রেটের অবমূল্যায়ন হলে আমদানিকৃত সব পণ্যের দাম বেড়ে যায়, এবং এতে করে মূল্যস্ফীতি বেড়ে যায়। যে এই এক্সচেঞ্জ রেটকে স্থিতিশীল করার জন্য বাজেটে কী প্রস্তাব আসে সেটা লক্ষণীয় বিষয়। তো এখানে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এখানে মতলব সাহেব আছেন, যে রপ্তানি আমরা আরও কীভাবে বাড়াতে পারি, রপ্তানির বাজারের বৈচিত্র্যকরণ, নতুন নতুন বাজার সৃষ্টি করা, এবং রপ্তানির পণ্য বৈচিত্র্যকরণ, এবং এর সাথে সাথে পণ্যের মান বাড়ানো যাতে করে বেশি দামে পণ্য বিক্রি করা যায়। এটা গার্মেন্টের ক্ষেত্রে প্রযোজ্য এবং অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য। তো তারপরে আপনার আর একটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে ওয়েজ আর্নার্স রেমিটেন্স, তারা যেটা বিদেশে কর্মরত বাংলাদেশিরা যে অর্থ পাঠায় সেটাও বাড়ানোর সুযোগ আছে। সেখানে আমাদের চেষ্টা করতে লাগবে আরও দক্ষ শ্রমিক বিদেশে পাঠানো, যাতে তারা বেশি উপার্জন করতে পারে এবং বেশি অর্থ পাঠাতে পারে। তারপরে দেখুন যে আমাদের রাজস্ব, বাংলাদেশ সাধারণত বাজেট ঘাটতি এই 5% জিডিপির আনুপাতিক হার হিসেবে 5% মতো রেখেছে, এটা একটা প্রশংসনীয় ব্যাপার। তবে কথা হচ্ছে যে সরকারি ব্যয় অনেক ক্ষেত্রে বাড়ানোর প্রয়োজনীয়তা আছে। বাজেট ঘাটতি না বাড়িয়ে সরকারি ব্যয় যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের অবশ্যই রাজস্ব আহরণ বাড়াতে হবে। সেখানটায় আমাদের ব্যর্থতা দুঃখজনক, এবং আমাদের যে জিডিপি আনুপাতিক হার হিসেবে যে রাজস্ব আহরণ হয়, বিশেষ করে কর রাজস্ব, সেটা পৃথিবীর অন্যতম সর্বনিম্নে। এবং আমি একটা কথা বহুবার বহু জায়গায় বলেছি যে নেপালের পার ক্যাপিটা ইনকাম আমাদের চাইতে বেশ কম, আমাদের 2/3 মতো, কিন্তু সে সত্ত্বেও নেপালের কর রাজস্ব জিডিপির আনুপাতিক হার হিসেবে আমাদের চাইতে বেশি। যে এটা একটা বাজেটে দেখতে লাগবে কী ধরনের প্রস্তাবনা আসে। আমি যা দেখতে পাচ্ছি যে এইখানে কর কমানো হচ্ছে, ওইখানে কর কমানো হচ্ছে, কর অবকাশ বাড়ানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাতে করে আমার মনে হয় দেশে যে বিভিন্ন খাতে, প্রাধিকারপ্রাপ্ত খাতে সরকারি যে ব্যয়ের মাত্রা সেটা কমে যেতে পারে। তারপরে আপনার আরেকটি বিষয় হচ্ছে যে আমদানি। আমরা অনেক ক্ষেত্রে আমদানির উপর নির্ভরশীল, বিশেষ করে ক্যাপিটাল মেশিনারি,
মধ্যবর্তী পণ্য, তারপরে কাঁচামাল শিল্পের, এই সবগুলোতেই বেশ বড় মাত্রায় নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে সম্প্রতিকালে। আপনার এখন এইগুলো আমদানি যদি কমে যায় তাহলে স্বভাবতই উৎপাদন ব্যাহত হবে, এবং উৎপাদন ব্যাহত হলে কর্মসংস্থান কম হবে, কর্মসংস্থান কম হলে এটা দারিদ্র্যের মাত্রা আরও বেড়ে যেতে পারে। মূল্যস্ফীতির কথা অনেকে উল্লেখ করেছেন, এটা অনেক দিন ধরে আমাদের প্রায় 10%-এর কাছে মূল্যস্ফীতি চলছে, এবং মূল্যস্ফীতিটা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত করে। দারিদ্র্য সীমার নিচে লোকের সংখ্যা বেড়ে যায়। যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কী ব্যবস্থা করা যাবে, এখানে IMF অনেকে হয়তো বলবে সংকোচনমূলক নীতি, কিন্তু সংকোচনমূলক দিয়ে আমদানি নির্ভর দেশে মূল্যস্ফীতি কমানো মুশকিল। আমাদের যেটা করতে লাগবে যে আমরা ওই ডিমান্ড সাইড, মানে সংকোচনমূলক নীতি দিয়ে ডিমান্ড সাইড আপনি কমাতে পারেন, কিন্তু তাতে মূল্যস্ফীতি কমবে না যদি আমরা সরবরাহ না বাড়াইতে পারি। কাজে আমাদের সাপ্লাই সাইডে জোর দিতে লাগবে আর কি। আর কয়েকটি বিষয় আছে। স্যার, আপনার কাছে আমি আবারও আসবো আপনার এই বিষয়গুলো নিয়ে। আমরা একটু এই আপনি যেটি বলছিলেন যে বিভিন্ন ক্ষেত্রে আমদানি করের কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও আমরা এখন পর্যন্ত যেই পত্রপত্রিকায় যেসব সংবাদ এসছে এবং আমাদের কাছে যেসব তথ্য বিভিন্নভাবে এসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেশিনারিজ, যে যন্ত্রপাতি উৎপাদন খাতে, সেই শিল্পের যে যন্ত্রপাতি, অনেকগুলো যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে কিন্তু শুল্ক বাড়ানো হবে, এবং সেটি কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 10% পর্যন্ত, মানে 1% ছিল সেটিকে 10% করা হবে, অর্থাৎ 10 গুণ শুল্ক বাড়ানো হচ্ছে। এরকম প্রায় অনেকগুলো 15 থেকে 20টি আইটেম আমরা বলতে পারি। সেখানে আমি এই বিষয় নিয়ে একটু জনাব মাতলুব আহমেদ আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে এই ধরনের একটি সিদ্ধান্ত, বিশেষ করে যেটি আমাদের শিল্পের জন্য, আপনার কাছে কি মনে হয় যে এটি কতটা সঠিক সিদ্ধান্ত? মনে রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নতুন সরকারের প্রথম বাজেট। এই বাজেটটা সাধারণত আমরা ইকোনমিক ভাষায় বলি যে হানিমুন বাজেট। মানে এটা সময় সাধারণত দেখা যায় যে সরকারের যেসব কঠিন কঠিন সিদ্ধান্তগুলো আছে সেগুলো তারা সাধারণত প্লেস করে। তার মানে আমরা সরকারের থেকে যেটা আমরা চাই যে আমরা পাবো বেশি, দিব কম, এটা রিভার্স সিচুয়েশন সাধারণত হয়। আমাদের দিতে হয় বেশি, সরকার দেয় কম। সো এটা সাধারণত এরকম হয়। এইবারে যে বিশেষ সমস্যা দেখতে পাচ্ছি সেটা হলো যে কোভিডের পর থেকে এই পর্যন্ত আমরা একটার পর একটা চ্যালেঞ্জ পাচ্ছি, এবং সরকার কিন্তু ইচ্ছা করলেও দিতে পারছে না অনেক জায়গায়। যেমন বড় বড় প্রজেক্টগুলো যেটা শুরু হয়েছিল, অনেক প্রজেক্ট কিন্তু আগের স্পিডে আর চলতে পারছে না। অনেক প্রজেক্ট হয়তো একটু শেলফ করা হচ্ছে যে পরে করব। এবারে বাজেটে খুব ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে সরকার কি করে ব্যবসা বান্ধব হবে, জনবান্ধব হবে, আবার টাকা উঠাতে হবে। তো সেখানে মির্জা আজিজ স্যার একটু আগে বললেন যে কর আহরণের যে ব্যাপারটা আছে, দ্যাট ইজ যারা টাকা দেয় খালি ওদের উপরেই চাপটা না দিয়ে যদি এটাকে নেটটা বড় করতে পারে। আজকে অনেকে আছে যারা কর দেবার সামর্থ্য আছে কিন্তু তাদের কাছে রিচ করা যাচ্ছে না। সিম্পল এক্সাম্পল, যে আমরা দোকানে যে একটা মেশিন আছে এটা অটোমেটিক্যালি সেল করে ওরা, না এটা ইভিএম মেশিন না কি একটা মেশিন বলে, সেই মেশিনটা কিন্তু এখন পর্যন্ত সব দোকানে দেওয়া যায়নি। এবং এটা নিয়ে অনেকবার রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে। এবার শুনলাম ইদানিং এনবিআর একজন থার্ড পার্টিকে দিয়েছে যে ভাই তুমি সাপ্লাই করো, কিন্তু এটা ইজি সিস্টেম করা উচিত। যে যার মতো কিনবে, সফটওয়্যারটা থার্ড পার্টির থেকে ঠিক করে নেবে, এবং তারা তাদের কর থেকে তারা এটাকে আস্তে আস্তে উইদিন 1-2-3 ইয়ার্স মেশিনের টাকাটা অ্যাডজাস্ট করতে পারবে। এরকম ধরনের একটা ইজি সিস্টেম করতে হবে। মানে করটা সরকারের কাছে আনার জন্য এত বাধা যে কর যেতেও পারছে না, নতুনরা যে আসবে ভয়ে আসতে চায় না। তো যার জন্য অনেকের ইচ্ছা থাকলেও কিন্তু সে প্রক্রিয়ার কারণে হয়তো দিতে পারছে না।
প্রক্রিয়া সবই আছে, কিন্তু আমার কর আমি দেবো, ইজিলি দেবো সেটা না। যেমন বিদেশে আছে যে যারটা ভরছে, সে যদি বেশি দিয়ে থাকে অটোমেটিক তার অ্যাকাউন্টে চলে আসছে। আমাদের এখানে এরকম না, আমাদের লোক রাখতে হচ্ছে, একজন না, দুজন না, তিনজন, আবার অ্যাডভাইজার রাখতে হয়, অডিটর রাখতে হয়, তারা আবার সাজায়। এইরকমভাবে একটা খুব কমপ্লিকেটেড সিচুয়েশন আছে। তা আমি মিজাজ স্যার এখানে আছেন, ওনারা তো অনেক বোঝেন এইসব ব্যাপারে। যদি কোনোভাবে সিম্পলিফাই করা যায় তাহলে কর আহরণের যে ক্রাইসিসটা আমরা দেখতে পাচ্ছি, যেটা একটু লজ্জার সঙ্গেই বললেন যে নেপালের থেকে পিছনে আমরা আছি, এটা শুনতে কিন্তু আমাদের ভালো লাগে না। তো এটাতে কি করে আমরা উত্তরণ করতে পারবো, সেটা আমার কাছে মনে হয় সিম্পলিসিটি ইজ দ্য সলিউশন। এবং এবারের বাজেটে আমি আশা রাখি যে যেগুলো প্রোগ্রেসিভ আইটেম, যেমন ইলেকট্রিক মোবিলিটি, দ্যাট ইজ আপনার ইলেকট্রিক গাড়ি কিংবা ড্রোন কিংবা যে নতুন নতুন সফটওয়্যার, এগুলোর উপরে সরকার কোনোভাবে সাপোর্ট দেওয়া উচিত। গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারিজ, এগুলো নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে, এখানে গোল্ডের রিফাইনারি হচ্ছে, তো সেখান থেকে যে মানুষের কাজ করবে, এটাকে রপ্তানি করবে, এইগুলোর উপর নতুন চিন্তাধারা আনতে হবে। এই পুরান একই জিনিস বারবার রিপিট করে এইটাই কমায় ওটাই বাড়ায়, এবং এই আমরা যারা ইন্ডাস্ট্রি শিল্প করি, আমরা যখন এনবিআর সাথে বসি, আমরা সবাই কমাতেই চাই। তাহলে আমরা সবাই যদি কমাই তাহলে এনবিআর টাকা পাবে কোথায়? তো সেজন্য দে শুড বি উইন উইন সিচুয়েশন। এবং সেটা আমি মনে করি যে এটা যারা ব্যবসা করছেন তাদের সাথে এনবিআরের আরও ঘন ঘন মিটিং হওয়া উচিত। শুধুমাত্র বাজেটের আগে যে একটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মিটিং হয়, এই মিটিং ছাড়াও দে শুড বি রেগুলার ইন্টারাকশন বিটুইন দ্য চেম্বার অফ কমার্স অ্যান্ড এনবিআর, এবং সরকারের যে অন্য অন্য মন্ত্রণালয় যারা ইনভলভ আছে তাদের সাথেও করের বিষয়ে, ফ্যাসিলিটিস বিষয়ে বারবার কথা বলা উচিত বলে মনে করি। জি, একটু আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই। আপনাকে যেটি বলছিলাম যে যেসব যন্ত্রপাতির ক্ষেত্রে আমার কাছে যেই তালিকাটা আছে, আমরা যদি দেখি যে এই যে অর্থনৈতিক অঞ্চলে যে ক্যাপিটাল মেশিনারি, সেখানে ভ্যাট ছিল না, আগে শুল্ক ছিল না, সেটি 1% প্রস্তাব করা হচ্ছে। আপনার চিলিং মেশিন যেটি 1% ছিল, সেটিকে 10% করা হচ্ছে। এই ধরনের আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি, লিফট, ওয়াটার পিউরিফায়ার, সিসি ক্যামেরা, যেগুলো আসলে ইন্ডাস্ট্রিতে ব্যাপক হারে ব্যবহার করা হয়, সেসব জায়গাগুলোতে যে এই ধরনের এত বেশি করের মানে 1% থেকে সরাসরি 10% যাওয়া, এটি খরচটাকে কতটা বাড়াবে, এবং সেটি দেশীয় শিল্পের জন্য যদি হয় সেক্ষেত্রে সেটির তো একটি ইনফ্লেশনের উপর একটি প্রভাব নিশ্চয়ই এটি থাকবে। সেই জায়গাটাতে না গিয়ে বিকল্প কোনো পথ ছিল কিনা এনবিআর এর কাছে? ওয়েল, মনে রাখতে হবে এনবিআর কিন্তু সাধারণত আহরণ করেন, আর পলিসিসগুলো আসে সরকার থেকে, এবং সরকারের সাথে ব্যবসায়ীদের যে আন্ডারস্ট্যান্ডিং থাকে বা রিলেশনশিপ থাকে কিংবা যেটা কথাবার্তা বলা হয়, তখন তো রেজাল্ট আসে। সরকারের এবারে যে পরিস্থিতি, ওনারা টাকা লাগবে, টাকাটা পাবেন কোথায়? এখন নতুন করদাতা পাচ্ছেন না, তাহলে তো আপনার ডিউটি সেল ট্যাক্স ছাড়া নেবে কোত্থেকে? এখন আমরা যারা শিল্প করতাম, আমরা 1% এটা ইন্টারেস্ট ডিউটিতে পেলে ওটাতে আমাদের আগ্রহ থাকতো বেশি, যে না আমরা তাড়াতাড়ি শিল্প লাগাই ফেলি, তাহলে এখান থেকে আমরা যে কস্ট অফ প্রোডাকশন হবে সেটা জনগণের কাছে কম পয়সায় দিতে পারবো। কিন্তু এটা যদি বাড়িয়ে দেওয়া হয়, অবশ্যই যারা নতুন শিল্প করতে চাচ্ছিলেন তারা বলে থাক বাবা, আমরা নেক্সট বাজারে দেখি তখন কিছু কমে কিনা। তো এই জন্য একটা ব্রেক আসবে। স্পেশালি বিদেশিরা যারা আমাদের এই এতটা বোঝার চেষ্টা করে না, বলে যে এই মাত্র গত মাসে ছিল 1, আজকে 10, আমার তো এখন মেশিন তো জাহাজে আসার পর কি আমার এইটা 9% আমি কোথেকে পাবো? আর অনেক এখনকার যারা বড় বড় ফ্যাক্টরি করছে তাদের মেশিন হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, সেখানে কিন্তু 10% ইজ এ ভেরি বিগ অ্যামাউন্ট। সেই জন্য আমি মনে করি যে বিগ ইন্ডাস্ট্রির উপর একটা বড় আঘাত আসবে। আর বেশিরভাগ মানুষ, আমরাও চিন্তা করছি যে কী করে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যাওয়া যায়, মানে এখানেই সব পাওয়া যায়, এখানে মানুষ দিয়ে করাবো, একটু কম ইনভেস্টমেন্টে একটু বেশি টার্ন ওভার করা যায় কিনা, এই দিকে আস্তে আস্তে আমরা ধাবিত হচ্ছি। বড় ইন্ডাস্ট্রি, বড় বড় যে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে বড় শিল্প,
সেটা আঘাতপ্রাপ্ত হবে বলে মনে হয়। জি, এই জায়গায় আপনি খুব ভালো একটি পয়েন্ট বলেছেন যে বিদেশিরা, বিশেষ করে আমাদের বিদেশি বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চলগুলোতে যেসব বিনিয়োগ, সেখানে একটি বাধার সম্মুখীন হবে। সেটি কিন্তু আবার আমাদের অর্থনীতির জন্য, আমাদের যে ডলার সংকট, সেটিকে হয়তো আরও বেশি ধাক্কা দিতে পারে। এই বিষয় নিয়ে আমি আসবো বিরতির পর ডক্টর মির্জা আজিজুল ইসলাম আপনার কাছে, এবং রাজস্বের যে লক্ষ্যমাত্রা এনবিআরকে দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারের আজকের বিশেষ আয়োজনে এই মুহূর্তে নিচ্ছি বিরতি, ফিরবো একটু পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারের বিশেষ আয়োজন করির হিসাব নিকাশ বাজেট 2024-25 অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মির্জা আজিজুল ইসলাম এবং অন্যজন বরেণ্য ব্যবসায়ী নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বিরতির আগে, আপনাকে বলছিলাম যে এনবিআরকে যেই টার্গেট দেওয়া হয়েছিল চলতি অর্থ বছরে, তার কিন্তু ধারে কাছেও কিন্তু এনবিআর যেতে পারেনি। তবে কিসের টার্গেট? রাজস্ব আদায়ের, যে রাজস্ব আদায়ের যে টার্গেট প্রতি বছর দেওয়া হয়, এই বছরের যে টার্গেট প্রায় 4.5 লাখ কোটি টাকা, সেটির কিন্তু ধারে কাছেও এখন পর্যন্ত আমরা প্রথম 10 মাসে যদি দেখি 2.5 লাখ কোটি টাকার মতো আহরণ হয়েছে। সেটি আসলে কতটা যৌক্তিক টার্গেট আসলে এনবিআরকে দেওয়া হয়? কারণ আপনি যদি গত অর্থ বছরের প্রথম 10 মাসের হিসেব দেখেন, এই বছরের 10 মাসের হিসেবে 15% বেশি কিন্তু তাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে। সেই জায়গাতে এনবিআরকে খুব বেশি খারাপ করেছে সেটি তো আসলে বলার সুযোগ আছে কিনা, এবং সেই জায়গায় সরকার যে প্রতি বছর এনবিআরের ঘাড়ে যেই টার্গেটটি চাপিয়ে দেয়, যেটি বলে, এনবিআর চেয়ারম্যানও কিছুদিন আগে বলেছেন যে তার চাপিয়ে দেওয়া হয়, এবং এই চাপিয়ে দেওয়ার কারণে তিনি কিন্তু এই যে এনবিআরের যে সংস্কার করা বা ইনোভেটিভ কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো বিষয় এনবিআরের করা, সেটি কিন্তু তিনি করতে পারেন না, এবং সেটি কিন্তু তিনি কিছুদিন আগে বলেছেন। সেই জায়গাটাতে এই যে এনবিআরের উপর যেই টার্গেটটি দেওয়া হয়, সেটি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? জি না, দেখুন, আমি যেটা আগে উল্লেখ করেছি যে আমাদের দেশের কর রাজস্ব আহরণ যেটা করা হয়, সেটা জিডিপি আনুপাতিক হার হিসেবে পৃথিবীর অন্যতম সর্বনিম্নে। যে সেই পরিস্থিতি, অথচ আমাদের বাজেট ঘাটতি আমরা একটা সীমার মধ্যে রাখতে চাই, এবং বিভিন্ন খাতে আমাদের সরকারি ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তা আছে। কাজে যে টার্গেট দেওয়া হয় সেটা আমি খুব একটা অবাস্তব মনে করি না এবং অযৌক্তিক মনে করি না। এখন প্রশ্ন হচ্ছে যে এই টার্গেটটা অর্জন করার জন্য আমাদের করণীয় কী? এক্ষেত্রে মতলব সাহেব আগে উল্লেখ করেছেন, আমি সেটার আবার পুনরাবৃত্তি করতে চাই যে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো, সেটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। যেমন আমি যদি ইনকাম ট্যাক্সের কথা বলি, যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন আছে, তার অর্ধেক লোক রিটার্ন দেয়, বাকি অর্ধেক রিটার্নই দেয় না। এখন যাদের টিআইএন আছে অথচ রিটার্ন দিচ্ছে না, তাদেরকে পার্শ্ব করে সেখান থেকে তাদের কাছ থেকে কর আদায় করা উচিত। ভ্যালু অ্যাডেড ট্যাক্স অনেক ক্ষেত্রেই ওই ইভিএম নাই, ইলেকট্রনিক ভেন্ডিং মেশিন বা থাকলেও সেগুলো ব্যবহার হয় না। তারপরে এখন আপনার অনেক জায়গায় এদের উপজেলা পর্যায়ে বা তার নিচের পর্যায়ে অনেক ব্যবসায়ী আছে যাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্সের আওতায় আসা উচিত, সেটা দেখা না। তারপরে আপনার ইম্পোর্ট ডিউটি, সেখানেও আন্ডার ইনভয়েসিং করে কম ডিউটি দেওয়া হয় ইত্যাদি। এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে লাগবে। এখন করের টার্গেট চাপিয়ে দেওয়া হয়, এই কথাটা তো সঠিক না। যে টার্গেট তো আমার অবশ্যই থাকতে লাগবে, এবং আমার যে বর্তমান পরিস্থিতি আছে সেটার মূল্যায়ন করে আমার অবশ্যই টার্গেট বাড়াতে লাগবে। এখন টার্গেট চাপানোর কারণে আমি করের যে প্রসিডিওর আছে, প্রসিডিওরাল সিম্পলিফিকেশন করা যাবে না, এটা তো আমার কাছে বোধগম্য না। তো কাজেই আমাদের এই রাজস্ব আহরণের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। জোর দেওয়া উচিত। আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আমি আসবো, সেটি হচ্ছে যে আমাদের যে বাজেট ঘাটতি, সেই ঘাটতির কথা আপনি বলছিলেন, এবং বাজেট ঘাটতি মেটাতে যে সরকারের যে পরিকল্পনা, এবছর আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের ঋণ নেওয়ার পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিদেশি ঋণের কিন্তু
যে টার্গেট সেটি কিন্তু বাড়ানো হচ্ছে। গত এই চলতি অর্থ বছরে যে 93,000 কোটি টাকা ছিল সেটি কিন্তু আগামী অর্থ বছরে 1 লাখ কোটি টাকা ঋণ আসবে, বিদেশ থেকে ঋণ এবং সহায়তা আসবে এমনটা আশা করা হচ্ছে, যেটি দিয়ে এডিপি বাস্তবায়ন করা হবে। সেটি আপনার কাছে কি মনে হয় আমরা ধীরে ধীরে ঋণ নির্ভর উন্নয়ন অর্থনীতির দিকে যাচ্ছি? না, আমি মনে করি যে আমাদের তো সরকারি ব্যয় বাড়াতে লাগবে বিভিন্ন খাতে, অবকাঠামো খাতে বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বলেন, তারপরে আপনার বিদ্যুৎ খাতে বলেন ইত্যাদি। তো সেখানে বিদেশি ঋণ নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যে যাতে সহজ শর্তে আমরা ঋণ পাই, অর্থাৎ বাইল্যাটারাল ক্রেডিটের মধ্যে না গিয়ে আমরা যে সমস্ত প্রতিষ্ঠান সুদের হার কম, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি, তাদের কাছ থেকে আমাদের ঋণ বাড়ানোর চেষ্টা করা উচিত। কাজেই বিদেশি ঋণ নেওয়াটা আপাতত অনেকে এটা পছন্দ করেন না, যে এটা দেশ তো স্বনির্ভর হচ্ছে না, কিন্তু কথা হলো যে বিদেশি ঋণ থেকে যদি আমরা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে তার থেকে যে সুফল আমরা পাবো সেই এবং সেটা আমাদের এটা রপ্তানি খাতেও ব্যবহার হতে পারে, তাতে বৈদেশিক মুদ্রার উপার্জন হবে, বা আমদানি ইয়েতে সংকোচনের ক্ষেত্রেও যদি এটা ব্যবহৃত হয় স্থানীয় উৎপাদনের মাধ্যমে, তাহলে আমাদের ফরেন এক্সচেঞ্জ সেভিং হবে। তো কাজেই বিদেশি ঋণ নিতে কোনো আমি মনে করি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কিভাবে ব্যবহার হচ্ছে এই প্রসঙ্গে একটা বিশেষ উল্লেখ করতে চাই, যে আমাদের যে বার্ষিক উন্নয়ন প্রকল্প, বিদেশি ঋণ মানে মূলত এডিপির একটা বড় অংশ কিন্তু বিদেশি ঋণ থেকে ফাইন্যান্সড হয়, অর্থায়ন হয়। তো এখন বার্ষিক উন্নয়ন প্রকল্প আমরা সময় মতো বাস্তবায়ন করতে পারি না, এবং তার ফলে ওই যে কমিটেড বাট নট ডিসবার্সড এই লোনের যেটা পাইপলাইন যেটাকে বলা হয়, এটার ক্রমশই বেড়ে যাচ্ছে, এবং এখন বর্তমানে প্রায় 10 বছরের সময়ের মতো যে কমিটেড ফান্ডের ইকুইভ্যালেন্ট আপনার কিন্তু এটা ডিসবার্সমেন্ট হচ্ছে না। তো এখন এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যেমন এই অর্থ বছরে এপ্রিল পর্যন্ত, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আমি একটা পরিসংখ্যান দেখেছি 49%। তো এখন তারপরে এই বছরের শেষে গিয়ে এটা আপনার তাড়াহুড়ো করে এটাকে হয়তো 80%-এ 85%-এ নিয়ে যাওয়া হবে, তখন কাজের মান ঠিক থাকবে না, অনেক ক্ষেত্রে কাজ না করেই কিন্তু কন্ট্রাক্টরদের চেক লেখা হয় ইউটিলাইজেশন দেখানোর জন্য। তো এবং এর ফলে এই যে প্রত্যেকটা প্রকল্পে আমাদের টাইম ওভাররান হয়, ব্যয় বাড়ছে। স্যার, আমরা একটু এই প্রসঙ্গে আসবো। আমাদের কাছে কিছু তথ্য আছে যে বাজেট ঘাটতি এবং রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, সেটি নিয়ে আমরা একটু তথ্যগুলো দেখি। আমরা যদি দেখি যে কাল যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে সেখানে বাজেট ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, এবং সরকার ব্যাংক ব্যবস্থা থেকে, অর্থাৎ দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে, এবং সুদ পরিশোধ করবে 1,13,500 কোটি টাকা, এবং এটি সরকারের যে ব্যয় তার মধ্যে সর্বোচ্চ ব্যয় করবে কিন্তু সুদ পরিশোধে, এবং বিদেশি ঋণ 1 লাখ কোটি টাকারও বেশি। এরপর আমাদের কাছে আরও কিছু তথ্য রয়েছে। আমরা যদি দেখি ব্যক্তি করমুক্ত আয়ের সীমা কিন্তু অপরিবর্তিত থাকছে 3,50,000 টাকা, এবং তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে 2.5% কর্পোরেট কর হার কমছে, এবং চাল, পেঁয়াজ সহ নিত্যপণ্যের উৎসে কর, মানে কিছু নিত্যপণ্যের, অনেকগুলো নিত্যপণ্যের দামের ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে কিন্তু 1% কমানো হচ্ছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, জনাব আব্দুল মাতলুব আহমেদ, সরকার যে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে এত অর্থ নেওয়ার প্ল্যান করছে, এটি তো আমরা অনেক দিন ধরেই দেখছি সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা কিন্তু বাড়ছে, এবং সেটি আপনাদেরকে সরাসরি ইফেক্ট করছে, এবং আগামী অর্থ বছরে এই টার্গেট কিন্তু আরও বাড়ানো হচ্ছে। সেখানে বিনিয়োগ কতটা ক্ষতিগ্রস্ত হবে? একদিকে আপনাদের কাঁচামালের আমদানি বাড়ছে, আপনাদের ব্যবসার খরচ বাড়ছে, অন্যদিকে আপনাদের ঋণ প্রাপ্তি এটা কঠিন হয়ে যাচ্ছে, সেটি সেই সম্পর্কে জানতে চাই। ওই লেখে দুটো কাজ, একটা হলো ব্যাংকের সক্ষমতা যত থাকবে তা তত বেশি আমাদের প্রাইভেট সেক্টরকে টাকা দিতে পারবে। আমাদেরকে দিলে আমরা কি করি, সেগুলোতে ইনভেস্টমেন্টস করি, হয় ইন্ডাস্ট্রিতে করি, না ট্রেডিং করি, এবং আমরা যেটাই টার্ন ওভার করি হিউজ একটা এমপ্লয়মেন্ট জেনারেশন
সাথে সাথে হতে থাকে। যখন আমাদেরকে ফান্ড রেস্ট্রিকশন করে দেবে তখন কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত টার্নওভার করতে পারতাম সেটা করতে পারবো না। তাহলে আমাদের যে টার্নওভার কমে গেলে সাথে সাথে যে রিপল এফেক্টগুলো আসবে সেটা আলটিমেট এফেক্ট হচ্ছে জনগণ, আমাদের এমপ্লয়মেন্ট কমে যাবে, আমাদের আর্নিংস কমে যাবে। কিন্তু আমি লাস্ট কয়েকটা বাজেটে দেখলাম, প্রত্যেক বাজেটেই আমরা কিন্তু বাজেটের সময় বলি যে প্রাইভেট সেক্টরে টাকা কমে যাবে, ইনভেস্টমেন্ট হবে না, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেখেন আমরা লাস্ট 4-5 বছর নিউ ইনভেস্টমেন্টস খুবই কম করতে পারছি। এবং এই যে কোভিড থেকে শুরু করে এই পর্যন্ত ডলার ক্রাইসিস, এইটা সেইটা সব মিলিয়ে ঝুলিয়ে নতুন ইন্ডাস্ট্রি, নতুন ডেভেলপমেন্ট, নতুন বড় কিছু করার স্কোপটা কিন্তু অনেক লিমিটেড হয়ে যাচ্ছে। এখন যদি মনে করেন ব্যাংকে এক্স অ্যামাউন্ট অফ মানি আছে, তার মধ্যে যদি আমরা সে 60% ইউজ করতে পারি, তো বাকি 40% অলস থাকবে। যদি সেই অলস টাকাটা সরকার টেনে নেয় আমাদের সবার জন্যই ভালো। আর যদি আমার লাগবে 60, সরকার যদি নিজেই 80 নিয়ে নেন, আমাদের জন্য 20 রাখেন, তাহলে কিন্তু আমরা এফেক্টেড হয়ে যাব। তাই মনে করি সরকার সবসময় আমি দেখেছি ব্যবসা বান্ধব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি সবসময় আমাদেরকে বলেন যে আমি পরিবেশ দেব, তোমরা ব্যবসা বাণিজ্য করে যাও, দেশকে উন্নত করো। আমার সিনসিয়ার হোপ যে এবার বাজেটও শি উইল ফাইন্ড এ ওয়ে, যেভাবে জনগণও সন্তুষ্ট থাকবে, আমরাও ব্যবসা করতে পারবো। জি অবশ্যই, আমরাও সেটি আশা করছি। দেখা যাক সেটিতে কি থাকে, এবং কালকে অর্থমন্ত্রী আসলে বাজেট বক্তৃতায় কি বলছেন সেটিও আমরা অধীর আগ্রহে অপেক্ষা করবে সবাই নিশ্চয়ই জানার জন্য। আমরা আবারও আলোচনায় ফিরবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে। দর্শক, নিটল টাটা বিজনেস আওয়ারের বিশেষ আয়োজনে আবারও সময় হলো বিরতির। ফিরবো একটু পর, আশা করি সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। আমাদের বিশেষ আয়োজন করির হিসাব নিকাশ বাজেট 2024-25। এই অনুষ্ঠানে আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমরা আবারও আলোচনায় ফিরছি। আমি আসছি জনাব মাতলুব আহমেদ, আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু গাড়ির ম্যানুফ্যাকচার করেন, বাংলাদেশে গাড়ি সংযোজনের সাথে আপনি জড়িত, গাড়ির শিল্প আমরা প্রতি বছরে দেখি গাড়ির একটি বড় শুল্কায়নের পরিবর্তন হয়ে থাকে। এবার আপনাদের আসলে আশা কি আছে, বিশেষ করে ইলেকট্রনিক ভেহিকেল বা ইভি আমদানি বা দেশে সংযোজনের ক্ষেত্রে আপনারা কোনো ধরনের সুবিধা আশা করছেন কিনা? ওয়েল, ইউ অ্যাবসলিউটলি কারেক্ট। পৃথিবীতে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল মানে বিকজ অফ পলিউশনকে বাঁচায় তারা, সেই জন্য কিন্তু এটা খুব পপুলার হয়ে গেছে। এবং চায়নাতে অনেক শহর আছে যে বাস, ট্রাক কোনো কিছু ইলেকট্রিক ছাড়া চলতে দেয় না, এবং হাইলি সাবসিডাইজ করে তারা কিন্তু আজকে আবার সাবসিডি উঠিয়ে দিয়েছে। তো আমার কাছে মনে হয়, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও যখন আমরা ব্যবসায়ীরা দেখা করেছিলাম তখনও বলেছি যে ইলেকট্রিক মোবিলিটি মানে শুধু ভেহিকেল না, এটা ড্রোনস আছে আর অনেক কিছু আছে, যেটা আমাদের বাঙালি ইয়াং ছেলেমেয়েরা কিন্তু প্রোডাকশন করার ক্যাপাসিটি রাখছে। তাদেরকে আমদানির কিছু সুযোগ দিতে হবে। উইথ এগেইন স্টার্ট, যেমন আমরা গাড়িতে যেমন করেছিলাম, ট্রাক বাসে প্রথমে অ্যাসেম্বলিং, তারপরে আস্তে আস্তে লোকাল ম্যানুফ্যাকচারিং, তারপরে বডি, এইভাবে কিন্তু আমাদেরকে একটা শর্ট ডিউরেশন 5 ইয়ার্সে একটা প্যাকেজ দেওয়া উচিত। তাহলে কিন্তু একদিন বাংলাদেশ এই ইলেকট্রিক 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার, পিক আপ, বাস, ট্রাক রপ্তানি করতে পারবে। এবং এই সুযোগটা কিন্তু এখন দিতে হবে। এবং এই জিনিসটা আমি কিন্তু আশা করছি যে অন্য কিছু আমরা পাই আর না পাই, ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক মোবিলিটির উপরে সরকার কিছুটা হলেও আমাদেরকে সাহায্যের হাত বাড়ায় দেবেন। তখনই কিন্তু আমরা বাংলাদেশে এই যে কত গাড়ি ঘোড়া চলে, এই তাতে পলিউশনে কিন্তু ঢাকা সিটি খুব কাহিল অবস্থা হয়। এই গাড়িগুলো যদি ইলেকট্রিক মোবিলিটিতে চলে আসে, তাহলে কিন্তু আমাদের বাতাসের যে একটা কঠিন অবস্থা, সেখান থেকে আমরা কিন্তু বেঁচে যেতে পারবো। আমি একটু ভিন্ন প্রসঙ্গে একটু আসতে চাই যে আমরা গত 5 বছরে যে বাজেট ঘোষণা দেখেছি সাবেক অর্থমন্ত্রীর কাছ থেকে, আমরা খুব বেশি কিন্তু তার কাছ থেকে আমরা পাইনি। আগে আমরা যেভাবে দেখতাম যে বাজেট নিয়ে প্রচুর কথা বলতেন অর্থমন্ত্রী, পুরো বাজেট তিনি উপস্থাপন করতেন এবং তিনি নিজ থেকে অনেক কথা বলতেন, কি তার চিন্তা ভাবনা, মানে
পুরো অর্থ বছরে আসলে তিনি কি করতে চান তার একটি রিফ্লেকশন কিন্তু তার বক্তব্যের মধ্যে আমরা পেতাম, সেটি কিন্তু গত 5 বছর আমরা পাইনি। এবছর নতুন অর্থমন্ত্রী, নতুন অর্থ বছর, নতুন সরকার, কি আশা করছেন, কি শুনতে চাইবেন অর্থমন্ত্রীর কাছ থেকে? আমি বেসিক্যালি শুনতে চাই যে ওনারা যে বাজেট বক্তৃতাটা দেন এটা খুব শর্টকাট না করে আমরা যারা শুনতে চাই আমরা কোন দিকে যাচ্ছি ওনার মুখ থেকে শুনতে চাই যে উনি দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন, শিল্পকে কোথায় নিতে চাচ্ছেন, দেশের গরিবদের জন্য কি দিতে চাচ্ছেন, স্টুডেন্টদের জন্য কি দিতে চাচ্ছেন, এগুলো শুনতে চাই। সেই জন্য বাজেটকে খুব শর্টকাট না করে যদি একটুখানি এক্সপ্লেইন করে যেভাবে বলে প্রাণবন্তভাবে। আমরা দেখেছি বিগত দিনে আমাদের অর্থমন্ত্রী খুব অসুস্থ ছিলেন, মোহিত ভাইয়ের সময় দেখলাম, পরেও আমাদের কামাল সাহেবের সময় দেখলাম যে উনি অসুস্থ ছিলেন, তো সেই জন্য একটু লিনিয়েন্ট করা হয়েছিল। কিন্তু এবারে তো আমাদের অর্থমন্ত্রী স্ট্রং আছেন, আমি আশা করি এবারে হয়তো একটু লেন্দি বাজেট স্পিচ দেবেন বলে আমি মনে করি। জি, আমি একই প্রশ্নটা স্যার আপনার কাছেও করতে চাই যে অর্থমন্ত্রীর কাছ থেকে আপনি কি শুনতে চাইবেন? না, আমার প্রত্যাশা হচ্ছে প্রথমত সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে যে চ্যালেঞ্জের সম্মুখীন, যেগুলোর আমরা অনেকেই উল্লেখ আজকের আলোচনায় এসছে, এছাড়া আপনারা অন্যান্য যাদের মন্তব্য নিয়েছেন তাদের আলোচনায় এসছে, যে প্রথমত হচ্ছে এই চ্যালেঞ্জগুলোর স্বীকৃতি। দ্বিতীয় বিষয় আমরা জানতে চাইব যে চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা সরকার নেবে আগামী অর্থ বছরে। তো সেটার একটা রূপরেখা, একটা আউটলাইন, সেটা আমরা দেখতে চাই। এবং আমি কয়েকটি বিষয়ে একটু বিশেষ ঘোষণা আশা করি, সেটা হবে কিনা জানি না। একটা হচ্ছে যেটা আমি আগে উল্লেখ করেছি যে এই যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে পারফরম্যান্স ইমপ্রুভ করা এবং ব্যর্থতার জন্যে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, তাদের জবাবদিহিতা নিশ্চিত করা। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার সামাজিক নিরাপত্তা বেষ্টনের বরাদ্দ, যেটা মতলব সাহেব উল্লেখ করেছিলেন বোধহয়, যে এটা আমাদের বাড়াতে লাগবে, কেন আমাদের দেশে এখনও দারিদ্র্য সীমার নিচে অনেক মানুষ। সেটার কাভারেজ এবং অ্যামাউন্ট অফ মানি পার হেড কতটা দেওয়া হচ্ছে সেটা এবং সংখ্যা, এটা বাড়াতে লাগবে। তবে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যারা এই সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় আসা উচিত তারা বঞ্চিত হন, যাদের আসা উচিত না তারা আবার পান। তো এই যে সমস্যাগুলো, এগুলো দূর করতে লাগবে। আরেকটি বিষয় আজকে আমরা মোটেই আলোচনার আসে নাই, সেটা হচ্ছে যে এই যে স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস, যে সরকারের যে আমাদের বিভিন্ন কর্পোরেশন আছে, কেমিক্যাল কর্পোরেশন বলেন বা সুগার কর্পোরেশন বলেন, তো ইত্যাদি, এই যে বিভিন্ন সমস্ত স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বলেন, যে এই যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা বেশিরভাগই লসে চলে এবং সরকারকে এই ভর্তুকি দিয়ে তাদেরকে চালু রাখতে লাগে। তো এই প্রবণতা থেকে বেরিয়ে আসে, কারণ এইগুলো তো যারা কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস, তাদের প্রফিট করা উচিত। প্রফিট না করলেও অন্তত দে শুড নট বি লস মেকিং এন্টারপ্রাইজেস। লস নেবে, তারপর সরকার থেকে ঋণ নেবে, ওই ঋণ কিয়ামত পর্যন্ত শোধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই বিষয়গুলোর প্রতি দিকে আমি আশা করব যে অর্থমন্ত্রী তার বাজার বক্তব্য। স্যার, এই যে ভর্তুকির কথা বলছিলেন, এই বিষয় প্রসঙ্গে আমার একটি প্রশ্ন আছে যে এই যে জ্বালানি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত 1 বছর ধরে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এই যে জ্বালানির দাম বাড়ানো হচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভর্তুকিও বাড়ানো হচ্ছে। মানে জ্বালানির দাম যদি বাড়ানো হয় সেক্ষেত্রে তো ভর্তুকির পরিমাণটা কমে আসা উচিত ছিল, কিন্তু সেই জায়গায় এবার ভর্তুকি আরও বাড়ছে। জ্বালানি খাত, বিদ্যুৎ খাতেই প্রায় 6,000 কোটি টাকা। এখানে ব্যাপার হচ্ছে যে আপনার ব্যবহার তো বাড়বে, কাজেই সময়ের সাথে সাথে ব্যবহার বাড়বে, কাজেই আপনার ভর্তুকি কমালেও যেহেতু যে ভর্তুকি থাকুক, কিন্তু সেটা তো অনেক বেশি পরিমাণ এর উপরে, পণ্যের উপরে প্রযোজ্য হবে, সেই কারণে হয়তো এটা বেড়ে যায় আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবশেষ প্রশ্ন নিয়ে আসতে চাই জনাব মাতলুব আহমেদ, সেটি হচ্ছে ব্যবসার বান্ধব
বাজেট বলা হয়। আমরা গত 15 বছর ধরে বিশেষ করে এই বর্তমান সরকার যখন থেকে ক্ষমতায় আছে আমরা প্রতিবারই শুনি ব্যবসা বান্ধব। এবারের ব্যবসা বান্ধব বাজেট কি আসলে সম্ভব সরকারের পক্ষে? কঠিন, কিন্তু কথা হচ্ছে ব্যবসা বান্ধব যদি ওনারা না করতে পারেন তাহলে আমরা টিকবো কী করে? আমরা না টিকি তাহলে আমরা সার্ভিস দেবো কী করে, এমপ্লয়মেন্ট দেবো কী করে? সেজন্য সরকার উইল হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা খুব বিচক্ষণ মানুষ, শি উইল ফাইন্ড এ ওয়ে। আমি খুবই আশাবাদী যে যতটা নেগেটিভ আমরা শুনছি বাজারে অত নেগেটিভ হবে না, এবং সামাজিক নিরাপত্তা সহ ব্যবসা বাণিজ্য শিল্পকে কী করে এগিয়ে নেওয়া যায়, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াসগুলো কী করে সাপোর্ট করা যায়, এগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় এই বাজেটে আমরা আরও কিছু দেখতে পারবো। there will be lot of surprises in this budget. সবই যে নেগেটিভ হবে তা না, আই এম এক্সপেক্টিং lot of positive surprises in this budget. আমাদের কাছে আরও 1 মিনিটের মতো সময় আছে। এই বিষয়টা নিয়ে স্যার আপনি যদি কিছু বলতে চান, যে বাজেটটা আসলে মোটা দাগে আমাদের যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যবসাকে সম্প্রসারণের ক্ষেত্রে কি কতটা আশাবাদী আপনি? না, আমি আশাবাদ পোষণ করি, কিন্তু বাস্তবে কতটুকু অর্জন হবে সেটা সম্পর্কে তো বলা মুশকিল। তবে আমি যদি চ্যালেঞ্জগুলোর স্বীকৃতি থাকে বাজেটে এবং সেগুলো উত্তরণের যদি একটা পথ নির্দেশনা থাকে, তাহলে আশা করি আমরা অগ্রসর হতে পারবো। সেই ব্যাপারে আমি আশাবাদ পোষণ করি। তবে বাজেটটা যেন শুধু ওই বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা বাস্তবায়ন যাতে যথাযথভাবে যথাসময়ে হয় সেদিকটায় অবশ্যই দৃষ্টি দিতে লাগবে। অসংখ্য ধন্যবাদ জনাব মির্জাজুল ইসলাম এবং জনাব আব্দুল মাতলুব আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম নিটল টাটা বিজনেস আওয়ারের বিশেষ আয়োজন করের হিসাব নিকাশ বাজেট 2024-25 অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি তারা বাজেটের যে প্রত্যাশা এবং সরকারের আসলে কী করা উচিত এবং কোন কোন বিষয়গুলো বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত এবং কোন বিষয়গুলো আসলে সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত, এই বিষয়গুলো নিয়ে তারা নানান ধরনের পরামর্শ আমাদেরকে দিচ্ছিলেন। আমাদের এই নিয়মিত আয়োজন বাজেটের পরবর্তী সময় পর্যন্ত চলবে। আপনাদেরকে সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।